সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪২% বৃদ্ধির সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের প্রতিবেদন পেশ। সিলেটে তারেক রহমান, হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে। সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণ বিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার, পরিবেশে উদ্বেগ প্রার্থীদের। আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির বললেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, মপ করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪২% বৃদ্ধির সুপারিশ করেছে বেতন কমিশন। সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে মূল বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ অর্থাৎ প্রথম ধাপে নির্ধারিত ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের পে স্কেল কমিশন প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন জমা দেয়। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সুপারিশ পর্যালোচনা করে সরকার পরে প্রজ্ঞাপন জারি করবে। কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে সিলেট অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরে পৌঁছেন তিনি। বিমানবন্দরে জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস সহ নেতারা বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান। পরে সেখান থেকে সড়ক পথে সরাসরি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজারে যান। জিয়ারতের পর সেখান থেকে খাদিমনগরে হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেন। দুই আউলিয়ার মাজার শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যান। বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকে প্রচারাভিযান শুরু করে একটানা ৭টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র মাহাদি আমিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। ১২ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যানের। জানালেন, আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দাওয়া পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তারেক রহমান। এছাড়া গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাতে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত গুলশানে অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর ১২টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে যান অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শুনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন বিদ্যুতের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব গভর্নমেন্টের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহর রহমত হয় আমরা আমাদের করে চেষ্টা করব। কি করতে পারবো কতটুকু
পারবো জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থা থেকে যতটুকু করা সম্ভব। তারেক রহমানের সাথে কথা বলে আশ্বস্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। জানালেন সরকার থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাননি তারা। আমার ছেলে ঘটনার ওই দিনই 3টা বাজে শহীদ হয়। আমাকে 3টা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। এখন পর্যন্ত আমি যত টাকা খরচ করেছি এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সরকারিভাবে আমরা কোনো অনুদান পাই নাই, শারীরিক মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে দানাফেনা করে, বিভিন্ন সমিতির থেকে দানাফেনা করে, ছেলে তো বাসে লেখাপড়া করাইছি, বহু টাকা আমরা ঋণ হয়েছি, 5-7 লাখ টাকা ঋণ হয়েছি। পরে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। দীর্ঘ সময় উনি এ কথাই বলেছেন, দেশ এবং মানুষের কথা, মানুষ কিভাবে ভালো থাকবে এবং দেশ কিভাবে ভালো থাকবে। দায়িত্বশীল সরকার, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটা দায়িত্বশীল স্বাধীন গণমত অত্যন্ত জরুরি। এর পক্ষে বিএনপি আগেও কথা বলেছে, এখনও এর পক্ষে আছে। এ সময় গণমাধ্যম বিরোধী আইন পরিবর্তনের আশ্বাস দেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রতীক বরাদ্দ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর হাত থেকে প্রতীক বুঝে নেন বিএনপির শীর্ষ নেতার প্রতিনিধি যুবদল নেতা মনিরুল ইসলাম। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। সকাল 9টায় শুরু হওয়া প্রতীক বরাদ্দ কার্যক্রমে প্রথমে ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ঢাকার আসনগুলোর প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে তার ভাই মাসুর হোসেন ধানের শীষের প্রতীক বুঝে নেন। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। ঢাকা 6 আসনে সে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, সে সমাজ কল্যাণের কাজ করে গিয়েছেন। এলাকার মানুষের সাথে সব সময় আমাদের একটা গভীর সম্পর্ক ছিল এবং দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এলাকার জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছে এবং এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছে। এলাকার মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, সমর্থন পাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটাকে আরো জোরালো করবার জন্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে। প্রতীক নিতে আসেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতিনিধি শাপলাকুলি প্রতীক নেন। এনসিপি ও জামায়াতের প্রার্থীরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। যেভাবে ভূমিকা পালন করা দরকার সেটা আমরা দেখছি না। যেমন অবৈধ অস্ত্র উদ্ধার, পেশি শক্তির যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা ফুটবল প্রতীক পেয়েছেন। বিএনপির সমর্থিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি কমরেড সাইফুল হকও রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক নেন। একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি দেশের 12,76,00,000 উপরে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। আমার ঢাকা 14 আসনে এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা এখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। প্রতীক নিতে আসা প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে, সেটি তারা
আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ঢাকা 13 ও ঢাকা 15 আসনের প্রার্থী ও তাদের পক্ষে প্রতিনিধিরা নির্বাচন কমিশনের ইটিআই ভবন থেকে প্রতীক নিয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থীদের প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সৈকুর সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে প্রতীক বরাদ্দ দেওয়া হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের। বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে মনোনীত 111 জন প্রার্থীকে সকাল থেকে 3 রিটার্নিং অফিসার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন। বগুড়া 6 সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিক রহমান জেলার 7টি সংসদীয় আসনের মোট 34 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। আর নিজ দলের প্রতীক নিয়ে বগুড়া 2 থেকে নির্বাচন করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজশাহীর 6টি আসনের 29 জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার 11টি আসনের 67 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। সবার জন্য সমান সুযোগ রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব মুখর নির্বাচন হবে বলে আশা বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্সের। নরসিংদীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। নরসিংদীর 5টি আসনে মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সিগঞ্জে সংসদীয় 3টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র 19 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফি। রংপুরের 6টি আসনে 45 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কাছে প্রতীক বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। বরিশালীয় উৎসব মুখর পরিবেশে বরিশাল সংসদীয় 6 আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে বৈধ 11 প্রার্থীকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত। জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 5টি সংসদীয় আসনের 31 প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় প্রার্থীর সমর্থক ও প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলার 4টি সংসদীয় আসনে মোট 21 প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের 6টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে 16 প্রার্থীর প্রতীক ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি প্রতীক তুলে দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের 48 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এটিকে আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মাওলানা ইউসুফ আশরাফ জানান, আসন্ন নির্বাচন কিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায় সে বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। আলাপ হয়েছে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, কারচুপি বা কেন্দ্র দখল রোধের বিষয়েও।
দেশের মানুষ এখন অনেক সচেতন, মপ করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে বিএনপি জামায়াতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বুধবার রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। এরপর ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সবাই জনগণের কাছে নিজেদের অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে। জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। জানান, জামায়াতের অঙ্গীকার একেবারে স্পষ্ট। তার দল ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চায়। ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করেন মানুষকে যেন স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দেওয়া হয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইসি যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে হলে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সবার জন্য সমতল মাঠ নিশ্চিতের আহ্বানও জানান জামায়াত আমির। নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক জোটগুলো অবাস্তব ও আজগুবি উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, শেখ হাসিনা রেখে যাওয়া পুঞ্জীভূত বিদেশি ঋণ দেশের জন্য বড় বোঝা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। চলতি অর্থবছরের শেষ নাগাদ বাংলাদেশে দেশি বিদেশি ঋণ দাঁড়াবে ২৪ লাখ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের অংশই ছাড়িয়েছে ১০ লাখ কোটি। এই ঋণ পরিশোধে সরকারের আয়ের ৪ টাকার অন্তত ১ টাকা গুনতে হচ্ছে ঋণ পরিশোধে। ভয়েস ফর রিফর্ম ও ব্রেইনের এই আলোচনায় বিশ্লেষকরা বলেন, শেখ হাসিনার সরকারের সময় ইচ্ছামাফিক ব্যয় চাপিয়ে দেয় শেষ ৪ বছরে বিদেশি ঋণ বেড়েছে ২৫০%। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি আইসিইউ থেকে বের করে কেবিনে আনা সম্ভব হলেও সংকট কাটেনি। এটা জেনেও সম্পূর্ণ অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে বিভিন্ন রাজনৈতিক জোট। একটা প্রধান জোট আর কি তাদের কিছু ইকোনমিক পরিকল্পনা প্রকাশ করেছে। এর মধ্যে অনেক অবাস্তব কথা তো আছে, অনেক আজগুবি কথাবার্তা আছে। পলিটিশিয়ানরা যদি এত বেশি ইকোনমি সম্পর্কে বা নাম্বার সম্পর্কে মানে ঠিকমতো জ্ঞাতসারী না হন, তাহলে তো তার ব্যুরোক্র্যাটদের হাতে ক্যাপচার তো হবেনি। এক্সটার্নাল ইন্টারেস্ট পেমেন্ট ইনক্রিজ করেছে 23% এক বছরে, বাট দ্যাটস নট অল, ইটস প্রিটি ব্যাড 23% এক বছরে হলে। কিন্তু ইফ ইউ কম্পেয়ার ইট ওভার টাইম, ফিসক্যাল ইয়ার 2021-এর তুলনায় ফিসক্যাল 25-এ 246% ইনক্রিজ করেছে। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি হরিফাইং অ্যান্ড দিস ইজ নট অল। এটা সামনের দিনটায় আর একটু বাড়তে যাচ্ছে, কারণ আমাদের ডেট অ্যাকিউমুলেট করে গেছে, পুঞ্জীভূত হয়ে গেছে। পরবর্তী নির্বাচিত সরকারকে বাজেটের শৃঙ্খলা নিশ্চিত করা এবং অপচয় দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন আলোচকরা। যারা এই ধরনের কাজ করেন তারা আসলে উল্লেখ করেন না যে বিনিয়োগটা কিভাবে বাড়বে, বিদেশি বিনিয়োগটা কিভাবে হবে, আপনার হচ্ছে যে আপনার ভোগটা বাড়বে কিভাবে, এত মানুষ দরিদ্র সীমার নিচে যাচ্ছে তাকে আপনি কিভাবে নিয়ে আসবেন। আপনি বিদেশে যদি যান, সিনিয়র সিটিজেন্স এভরিথিং ইজ ফ্রি, মেডিকেল থেকে নিয়ে এভরিথিং ইজ ফ্রি, ওখানে জিপি সিস্টেম এভরিথিং ইজ ফ্রি। হোয়াট অ্যাম আই গেটিং ফর পেইং মাই ট্যাক্সেস? এই জন্য ইনভেশন কালচারটা বেশি। আমি যদি আজকে বুঝতে পারতাম যে ট্যাক্স দিয়ে কিছু বেনিফিট পাবো, অনেককে স্বপ্রণোদিত হয়ে ট্যাক্সটা দিত। রাজস্ব বাড়াতে সরকারকে নতুন করদাতা খোঁজার তাগিদ দেন আলোচকরা। সেই সাথে বড় শিল্প গোষ্ঠীর স্বার্থে এনবিআরকে যখন তখন এসআরও জারি না করার পরামর্শ দেন তারা। অলিক অবাস্তব কথা বলে কোনো লাভ নেই, আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে বাস্তবসম্মত। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার সরকারি নিয়োগে ভয়াবহ অনিয়মের অভিযোগে আলোচনার কেন্দ্রে পিএসসি। মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও সেই কোটায় সুবিধা নিয়ে 29তম বিসিএস এর বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের অভিযোগে 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেজবা রহমানের রিপোর্ট। কোটা পদ্ধতি বন্ধের দাবির মুখে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও আবারও আলোচনায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে বিসিএস এ নিয়োগ। এবার সেই ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় 29তম বিসিএস এ পুলিশ, প্রশাসন সহ অন্যান্য ক্যাডারের সুপারিশপ্রাপ্ত 6 জনের তালিকা প্রকাশ করেছে দুদক। এই নিয়োগের সঙ্গে জড়িত পিএসসির সাবেক সচিব ও উপসচিব রকিবুর রহমান খান সহ 21 জনের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ মিল্টন আলী বিশ্বাস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি কেশবচন্দ্র কলেজ। জনাব হালিমা খাতুন, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, জেলা পরিবার পরিকল্পনা অফিস, চুয়াডাঙ্গা। নাহিদা বারিক, উপসচিব, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, মতিঝিল, ঢাকা।
জনাব রকিবুর রহমান খান, উপসচিব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা ভবন, মতিঝিল, ঢাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপসচিব, জোনাল সেটেলমেন্ট অফিসার, জামালপুর জোন। জনাব খুরশেদ আলম, পুলিশ সুপার, 6 এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ি। এদিকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির নামে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা থেকে ঋণের নামে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে তদন্ত সংস্থাটি। তিনি ঋণের সমুদয় অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাতের প্রায় 1 মাস পর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বরাবর প্রতিবেদন দাখিল করেন। বর্ণিত ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্ট বিষয়টি অনুমিত হয়, যা তদন্তকালে আরও পর্যালোচনা করা হবে। তবে দুদকের মামলার আসামি হলেও আদালতে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত চাকরিতে বাধা নেই বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক প্রকৃত তথ্য মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দেন 10ম সাক্ষী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যান 71-এর যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। পরে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তিনি ফিরে যান। গত বছরের অক্টোবরে তার সাজা 1 বছরের জন্য স্থগিত করে সরকার। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা জাভেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ক্যান্সারে আক্রান্ত অভিনেতার আগে একবার স্ট্রোকও হয়েছিল। 60-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন ইলিয়াস জাভেদ। তার চলচ্চিত্রে প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা মালান। এরপর উর্দু সিনেমা নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি 1964 সালে মুক্তি পায়। তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে 1966 সালে মুক্তি পাওয়া পায়েল সিনেমার মাধ্যমে। প্রায় 200 সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। জাভেদ অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে মালকা বানু শাহজাদি, নরম গরম, চন্দনদ্বীপের রাজকন্যা সহ আরও অনেক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন ইস্যুতে আইসিসির বোর্ড সভায় আজ এই সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে না খেলে বিকল্প দল নিতে পারবে আইসিসি। বাংলাদেশকে 22 জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। বুধবার বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন ইস্যুতে বোর্ড মিটিংয়ে বসে আইসিসির পরিচালক বৃন্দ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই বৈঠকে বাংলাদেশের বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশকে বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসির কর্মকর্তা বলেন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। সেখানে মোস্তাফিজের নাম উল্লেখ না করে বলা হয়, ভারতের একটি ঘরোয়া আসরে একজন ক্রিকেটারের বিষয়ে বাংলাদেশে না খেলার শক্ত অবস্থান, যার সাথে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। শেষ সময় ভেন্যু পরিবর্তনের দাবি ভবিষ্যতে বিশ্বকাপ আয়োজনে একটি দৃষ্টান্ত তৈরি করবে। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে হেরে যায় বাংলাদেশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 100 থেকে 142% বৃদ্ধির সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের প্রতিবেদন পেশ। সিলেটে তারেক রহমান, হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত, আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে। সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার, পরিবেশে উদ্বেগ প্রার্থীদের।
আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির বললেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, মপ করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।